নমস্কার। দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। প্রথমেই খবর থাকবে আমাদের নয়াদিল্লি থেকে, তার কারণ দিল্লিতে এবার বাংলা ভোটে কত বাহিনী হবে, কত দফায় ভোট হবে সেসব নিয়ে নির্বাচন কমিশনের দপ্তরের বৈঠক। সেখানে থাকবেন রাজ্যের সিইও মনোজ আগরওয়াল। দিল্লি নির্বাচন কমিশনের দপ্তরে গুরুত্বপূর্ণ বৈঠক। কোন কোন বিষয়ে আলোচনার টেবিলে থাকবে? মৈত্রেয়ী রয়েছেন সরাসরি আমার সঙ্গে। মৈত্রেয়ী, অথবা দেখো, নির্বাচন মুখী যে সমস্ত রাজ্যগুলি রয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম সহ যে সমস্ত রাজ্যে এই বছর নির্বাচন রয়েছে, সেই সমস্ত রাজ্যের সিইও এবং তাদের পুলিশ নোডাল অফিসারদের সঙ্গে এই বৈঠক। এবং এই বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের সচিব পর্যায়ের বৈঠক। সেখানে সচিব পর্যায়ের আধিকারিকেরা তারা এই বৈঠক করছেন। বেলা 12টায় বৈঠক শুরু হওয়ার কথা, এবং আমরা যেটা জানতে পারছি যে ইতিমধ্যেই সমস্ত সিইও সহ অন্যান্য আধিকারিকরা তারা এসে পৌঁছে গিয়েছেন ইসিআই এর দপ্তরে, এবং সেখানে আর কিছুক্ষণের মধ্যেই এই বৈঠক শুরু হবে। মূলত কেন্দ্রীয় বাহিনী কত এর আগের নির্বাচনগুলিতে মোতায়েন করা হয়েছে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে, এবং সেখানে সেই সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালন করা সম্ভব হয়েছে কিনা, এবং সিইওরা কি মনে করছেন যে এবারের সেই সংখ্যক কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন, নাকি তার থেকেও বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী তাদের প্রয়োজন সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য। এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা হবে এই সচিব পর্যায়ের বৈঠকে। এবং যেটা জানা যাচ্ছে যে এই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রকের সচিব পর্যায়ের আধিকারিকেরাও উপস্থিত থাকবেন, তার কারণ তাদেরও মূল অ্যালটমেন্টটা কিন্তু তাদের তরফ থেকেই আসবে, ফলে তাদেরও সমস্ত বিষয় সম্পর্কে নোট রাখা এবং একই সঙ্গে তারা কত কেন্দ্রীয় বাহিনী অ্যালট করতে পারবেন সেই বিষয়েও তারা একটা ডিটেল আপডেট আজকে সচিব পর্যায়ে দেবে। এবং যেটা আমরা কমিশন সূত্রে জানতে পারছি যে আগামী দিনে এরকম আরও একাধিক বৈঠক হবে। যত নির্বাচন এগিয়ে আসবে তত এই সংক্রান্ত দফায় দফায় একাধিক আরও বৈঠক হবে। তবে এই বৈঠকটা দিয়েই কিন্তু শুরু হচ্ছে নির্বাচনের প্রস্তুতি বলা যেতে পারে। অতনু, ধন্যবাদ মৈত্রেয়ী। নির্বাচন কমিশনের হাতে গুরু দায়িত্ব, ভোট করাতে হবে। আরও একটা গুরু দায়িত্ব রয়েছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকার। যা যেভাবে হচ্ছে তাকে অগণতান্ত্রিক বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলছেন অগণতান্ত্রিক তাণ্ডব এসআইআর এর নামে। এই এসআইআর অবিলম্বে স্থগিত করার দাবি জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি রয়েছে চিঠিতে জানবো, আমার সঙ্গে আবির রয়েছে। আবির, যেটা উল্লেখ করা হয়েছে যে কোনো ধরনের পরিকল্পনা ছাড়াই, কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই যেভাবে এটি করা হচ্ছে তাতে একাধিক ভুল ধরা পড়ছে। তিনি হয়রানির প্রসঙ্গের কথা তুলেছেন, যেভাবে বাড়ি থেকে 20 থেকে 25 কিলোমিটার দূরে বৃদ্ধ, অসুস্থ সাধারণ মানুষকে শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে, এবং কেন তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে তারা তো সেটা জানছেই না, এবং তারা যে নথি জমা দিচ্ছেন সেই নথির কোনো প্রামাণ্য রসিদ তাদেরকে দেওয়া হচ্ছে না। দ্বিতীয়ত, কেন মহিলারা ভেতরে থাকতে পারবে না? তারা যদি নমিনেশন ফর্ম দেওয়ার সময় থাকতে পারে তাহলে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকার ক্ষেত্রে কোনো বাধা নেই। তৃতীয়ত, তিনি যেটা উল্লেখ করছেন যে ব্যাক এন্ড থেকে নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, ওই ক্ষেত্রে যারা ইলেকট্রাল রোল অবজারভার যারা রয়েছেন তাদের সঙ্গে কোনো ধরনের কথা বলা হচ্ছে না, এবং তারা যেটা জানতেও পারছেন না। এবং সর্বোপরি যে ধরনের পরিকল্পনা করে গোটা বিষয়কে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে তাতে একাধিক ত্রুটি রয়েছে, ভুল রয়েছে, এবং বহু ক্ষেত্রে নির্দেশ হোয়াটসঅ্যাপ বা মেসেজে দেওয়া হচ্ছে যার কোনো আইনি বৈধতা নেই। এই প্রশ্নগুলোকে তুলেই তিনি 3 তারিখে জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠিয়েছেন। ধন্যবাদ আবির। আর দিল্লিতে নির্বাচন কমিশনের এই যে বৈঠক, সেই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব দিতে পারেন সিইও। অর্থাৎ যারা মাইগ্রেটেড লেবার, পরিযায়ী শ্রমিক, সেই পরিযায়ীদের শুনানিতে তাদের জন্য যদি কোনো বিশেষ ব্যবস্থা করা যায়, সেই প্রস্তাবের পাশাপাশি ডোমিসাইল সার্টিফিকেট নিয়ে আলোচনার কথা হতে পারে। সোমরাজ রয়েছেন আমার সঙ্গে। সোমরাজ, কি কি প্রস্তাব এখানে দেওয়া হচ্ছে? দেখো, বাহিনী নিয়ে বৈঠকের পর জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। সেই বৈঠকেই মূলত দুটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। প্রথমত, রাজ্যের যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন তাদের মধ্যে থেকে যাদের শুনানিতে ডাকা হচ্ছে তাদের ভার্চুয়ালি শুনানির ব্যবস্থা করা যায় নাকি, এছাড়াও তাদের আত্মীয় পরিজনদের মাধ্যমে কোনো রকম উপায় বের করা যায় নাকি যাতে পরিযায়ী শ্রমিকদের শুনানি কেন্দ্র পর্যন্ত না আসতে হয়, তার বদলে
বদলে অন্য কোনো উপায় দেওয়া যায় নাকি তা নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে আজ আলোচনা করতে চলেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। তুমি জানো ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশনে যখন মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেছিলেন সেই সময় পরিযায়ী শ্রমিকদের ইস্যু তিনি তুলেছিলেন। শুধু তাই নয়, বারবার পরিযায়ী শ্রমিকদের কেন এত টাকা খরচ করে শুনানি কেন্দ্র পর্যন্ত আসতে হবে তা নিয়ে তৃণমূল কংগ্রেস বারবার প্রশ্ন তুলেছে। সূত্র মারফত জানা যাচ্ছে আজকে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে মূলত প্রস্তাব রাখা হবে যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন রাজ্যের তাদের কোনোভাবে ভার্চুয়াল শুনানি অথবা তাদের আত্মীয় পরিজনদের মাধ্যমে কোনোভাবে যাতে উপায় বার করা যায় তার একটা ব্যবস্থা করার জন্য। তৃতীয়ত যেটা আরো জানা যাচ্ছে ডমিসাইল সার্টিফিকেট, যা নিয়ে তুমি জানো ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে। এই ডমিসাইল সার্টিফিকেট নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের কি অবস্থান রয়েছে, যেখানে রাজ্যের তরফে চিঠির উত্তর দিয়ে দেওয়া হয়েছে যে 1999 সাল পর্যন্ত ডমিসাইল সার্টিফিকেট ইস্যু করতেন জেলা শাসকরা এবং তারপরে জেলা শাসকদের পাশাপাশি এডিএম ও এসডিওরাও এই ডমিসাইল সার্টিফিকেট ইস্যু করেন। সেক্ষেত্রে রাজ্যের তরফে ইস্যু করা এই ডমিসাইল সার্টিফিকেট এসআইআর এর নথি হিসাবে গ্রহণযোগ্য হবে নাকি সেটা নিয়েও আজ আলোচনা হবে। ইতিমধ্যেই সিও প্রস্তাব পাঠিয়েছিলেন ডমিসাইল সার্টিফিকেট গ্রহণ করার জন্য, সেটা নিয়েও আজকে আলোচনা হবে। বাহিনী নিয়ে বৈঠকের পর পৃথকভাবে এই নিয়ে আলোচনা হবে বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ। আরামবাগের প্রভাবতী ভৌমিকের বয়স 83 বছর। টেনশনে আছেন, ভয়ে আছেন, বেঁচে আছেন, অথচ কমিশনের তালিকা বলছে তিনি নাকি মৃত। কিভাবে এমন হলো? তিনি ফর্ম ঠিকঠাক ফিল আপ করেছিলেন? কি হয়েছে তার সঙ্গে জানবো। শুভদীপ রয়েছে সরাসরি আমার সঙ্গে। শুভদীপ, হ্যাঁ দেখো অতনুদা, এই যে আরামবাগের সালেপুর 2 পঞ্চায়েতের বাসিন্দা প্রভাবতী ভৌমিক, তিনি তার যেটা দাবি, তার পরিবারেরও যেটা দাবি, প্রত্যেক বছর তিনি ভোট দেন এবং এর আগে পঞ্চায়েত ভোট, লোকসভা ভোট এবং বিধানসভা ভোট প্রত্যেকটি ভোটে তিনি অংশ নিয়েছেন এবং তিনি এখনো পর্যন্ত সুস্থ সবল রয়েছেন এবং নিজে হেঁটে ভোট দিতে যান বলে দাবি। যদিও হঠাৎ করে যখন এসআইআর এর ফর্ম ফিল আপ শুরু হয়, তার বাড়ির লোকের যেটা দাবি যে এসআইআর এর ফর্ম ওই মহিলার, ওই যে বৃদ্ধার, তার ফর্ম কিন্তু তার বাড়িতে এসে পৌঁছায়নি এবং তখন বাড়ির লোক খোঁজ খবর করে দেখেন যে তার নাম, যে তিনি জীবিত থাকলেও ডিলিটেড বলে ভোটার যে তালিকা নির্বাচন কমিশন দিয়েছে সেখানে ডিলিটেড বলে উল্লেখ করা হয়েছে। এরপরে কিন্তু পরিবারের লোকজন চিন্তায় পড়ে যান। এরপর তারা বিএলওর সঙ্গে যোগাযোগ করেন, বিএলও তার পাশে থাকার আশ্বাস দেন এবং তার বেশ কিছু ফর্ম ফিল আপ করেও জমা দিয়েছেন। যদিও এখনো পর্যন্ত যেহেতু খসড়া তালিকায় তিনি মৃত বলে দেখানো হয়েছে, এখনো পর্যন্ত তার নাম কিন্তু ওঠেনি। আর সেই নিয়ে কিন্তু পরিবার চিন্তায় রয়েছেন, কারণ তার পরিবারের লোকজনকেও বিভিন্ন সরকারি দপ্তরে ছোটাছুটি করতে হবে। তারা প্রশ্ন তুলেছেন যে তাদের গাফিলতিটা কোথায়, যে তাদের নাম এই যে জীবিত থেকে মৃত করে দেওয়া হলো, তাদের তো কোনো দোষ নেই, তাহলে তারা কেন শুধু হয়রানি হচ্ছেন এবং বারবার কেন তাদের সরকারি দপ্তরে ছুটে যেতে হবে। তাই তারা দাবি জানিয়েছেন দ্রুত যাতে এই সমস্যার সমাধান হয় সেটারই ব্যবস্থা করুক প্রশাসন। অতনুদা, ধন্যবাদ। আপনি কি প্রত্যেক বছর ভোট দেন? হ্যাঁ, সববারে দিয়েছি, কিন্তু আপনাকে মৃত বলে দেখানো হচ্ছে ভোটার তালিকায়। দিতে যাবো নি? আমাকে গাড়ি করে আনতে আসার সময় হেঁটে হেঁটে চলে গেছি। তাহলে না দিতে ভালো হলো, যাবনি। তাহলে নামটা কারা বাদ দিল কিছু শুনেছেন? অত কি করে জানবো? যারা বউ খাবার তারাই বন্ধ করবে। মায়ের 2024-এ নাম ডেলিট হয়ে গেছে, মাকে মৃত বলে ওনারা জানিয়েছে। সেই কারণে মায়ের এসআইআর ফর্ম বাড়িতে আসে না আর আমরা ফর্ম ফিল আপ করতে পারি না। গত 3-4 দিন আগে অনলাইনে মায়ের নামে আবার ফর্ম ফিল আপ করে দিয়ে নতুন ভোটার লিস্টের নামটা তোলা হয়েছে। এই নিয়ে সবাই একটা আতঙ্কিত আছে যে কীভাবে এটা হলো, সেটা আমরা নিজেরাই তো খুব চিন্তিত এই বিষয়টা নিয়ে।